সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী। এমন জঙ্গল, এমন নদী, এমন চাঁদ, এমন মানুষজন, কাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না। আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো কি না সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না। তাহলে বক্তা বলছেন যে এমন জঙ্গল, এমন নদী, এমন চাঁদ, এমন মানুষজন, কাকারা সঙ্গে থাকলে দেখাই হতো না। তাহলে এবার কি করে যে বাড়ি ফিরবো সেই ভয়ানক দুশ্চিন্তা হতে হতে তার কাকার কথাটাই মনে এলো। আমাদের একেবারে সামনে নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গায় সতর্ক চোখ বোলাতে লাগলো। তাহলে বক্তা বলছেন আমাদের একেবারে সামনে নৌকা থেকে খুব সুন্দর সুরেলা বাজনা ভেসে আসছিল। এমন সময় হঠাৎ সেই বাজনা থেমে গেল। থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে সতর্ক হয়ে কি যেন দেখতে লাগলো। 1 মিনিট এর মধ্যেই কাছে দূরে সবকটা নৌকোর গান বাজনা থেমে গেল। আকাশের বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা। তাহলে 2-1 মিনিটের মধ্যেই সেই গান বাজনা সবকটা নৌকা থেকেই থেমে গেল। আকাশে বিরাট চাঁদ, বক্তা বলছেন আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, আর মধ্যিখানে অদ্ভুত স্তব্ধতা। এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। সেই স্তব্ধতার মধ্যে উবার ফিসফিস গলা শুনতে পেলাম, বোতো বোতো। তাহলে সেই স্তব্ধতার মধ্যে উবা ফিসফিস করে বলতে লাগলো বোতো বোতো, ফিসফিস করে। তাহলে সেই বোতো বোতো বলাটা, ফিসফিস বলাটা শুনতে পেল বক্তা। তার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো দেখে বুঝলাম উবা বলতে চাইছে বোতোকে দেখা যাচ্ছে। তাহলে উবার বলার ভঙ্গি, চোখ মুখের ভাব, জলের আঙুল দিয়ে দেখানো, জলের দিকে আঙুল দেখানো, এইসব থেকে বক্তা বুঝতে পারলেন যে উবা বলতে চাইছে যে বোতোকে দেখা যাচ্ছে। বোতোর দেখা পাওয়া নাকি সবসময় ভালো। নৌকো উৎসবে রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ। তাহলে বোতোকে দেখতে পাওয়া নাকি সবসময় ভালো, আর বিশেষত নৌকা উৎসবের রাতে। তাহলে সেই তারা যখন সেখানে বক্তা এবং তার সঙ্গীরা যখন সেখানে ছিলেন, সেটা ছিল নৌকা উৎসবের রাত। সেই রাতে বোতোকে দেখতে পাওয়া নাকি সৌভাগ্যের লক্ষণ। তাহলে তারা যে বোতোকে দেখতে পাবে এটা তাদের সৌভাগ্য ফিরিয়ে দেবে। যাই হোক, উবা আমাকে বুঝিয়ে দিল নৌকোয় নৌকোয় গান বাজনা থেমে যাওয়া মানে সকলে এতক্ষণে বোতোর দেখা পাওয়ার কথা জেনে গেছে। একটা নৌকোয় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটা খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকোর গান বাজনা থামাবে। তাহলে দেখো যে উবা বক্তাকে বুঝিয়ে দিল যে নৌকোয় নৌকোয় গান বাজনা থেমে যাওয়ার মানে হলো যে এতক্ষণে বোতোর দেখা পাওয়া গেছে। আর একটা নৌকো যখন গান বাজনা থামাবে সঙ্গে সঙ্গে কাছে দূরে যারা আগে গান শুনতে মানে বুঝতে পারবে যে কোনো একটা নৌকার গান বাজনা থেমে গেছে, তখন তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের নৌকারও গান বাজনা থামিয়ে দেবে। এভাবে কোনো একটা নৌকো থেকে বোতোর দেখা পাওয়ার 2-1 মিনিটের মধ্যেই সব নৌকোয় সে সুখবর ছড়িয়ে যায়। তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসতে থাকে। তাহলে এইভাবে কোনো একটা নৌকা যখন বোতোর দেখা পায় তখন তার 2-1 মিনিটের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। তখন সকলেই গান বাজনা থামিয়ে দেয় এবং যতটা সম্ভব নিঃশব্দে সেই প্রথম নৌকাটার কাছে ফিরে যায়, যে নৌকাটা প্রথম গান বন্ধ করেছিল, যে নৌকাটা প্রথম বোতোকে দেখেছিল সেই নৌকার কাছে।
অন্যদের আর কথা কি, আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতই নাকি আমাজনের বিপদ আপদে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। তাহলে অন্যদের কথা, বক্তা বলছেন অন্যদের কথা আর কি বলবো, আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বোতকে দেখার জন্য তার ব্যাকুলতা দেখা গিয়েছিল। বোতই নাকি আমাজনের বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে। তাহলে বোত কী করে? আমাজনের জঙ্গলে যত বিপদ আপদ হয় সেই বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে কে না বোত। এবং কথিত আছে জলের তলায় নাকি তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী 3-4 হাত জলের নিচে ধীরে ধীরে এঁকে মেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত। তাহলে উবা যখন বক্তাকে ইশারা করলেন তখন দেখা গেল, বক্তা দেখলেন যে খুব একটা লম্বা মতো প্রাণী 3-4 হাত হবে জলের নিচে কি করছে? 3-4 হাত জলের নিচে লম্বা প্রাণী 3-4 হাত জলের নিচে কি করছে? ঘুরে বেড়াচ্ছে। এঁকে মেঁকে ঘুরে বেড়াচ্ছে। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত। সেই প্রাণীটা কতটা লম্বা না 1 থেকে 1.5 হাত লম্বা। তার নাক কেমন? তার নাক সরু, ঠোঁটও খুব সরু, মস্ত বড় মাথা। এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই। তাহলে তার মাথাটা কীরকম? বড় মাথা। আর এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়েও যদি বড় হয় তাহলে আশ্চর্যের কিছু নেই। এর লেজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। তাহলে প্রাণীটার লেজ কী হয়েছে? শরীরের শেষ প্রান্তে গিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গিয়ে কী হয়েছে? ভারী সুন্দর দেখাচ্ছে। রঙটা ঠিক লাল কি? মনে হলো যেন গোলাপির দিকেই। বক্তা নিজেই নিজেকে বলছেন যে রঙটা কি লাল? আবার পরে বলছেন না, গোলাপির দিকেই হবে। যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। কজনের সে ভাগ্য হয়? বক্তা বলছেন যদি ডলফিনই হয় তাহলে পূর্ণিমার রাতে আমাজন নদীতে সেই ডলফিন দেখাও সৌভাগ্যের ব্যাপার। এবং সেই সৌভাগ্যটা কজনের হয়? আর যদি আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না। বক্তা বলছেন আর যদি ওই বোত আমাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না। জলের নিচে ব্রতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম, বোত তুমি কে আমি জানি না। তুমি যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হও তুমি আমাকে আমার মা, বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। তাহলে বক্তা বলছেন যে জলের নিচে দেখতে দেখতে, বোতকে দেখতে দেখতে তার মনে প্রশ্ন এলো, বোত তুমি কে? আর প্রশ্ন এলো তুমি কে আমি জানি না। তার কাছে বক্তা প্রার্থনা করলেন যে তুমি সত্যি যদি আমাজনের রক্ষাকর্তা হয়ে থাকো তাহলে তুমি আমাকে আমার মা, বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে যাওয়ার উপায় করে দাও। একটা ভারী আশ্চর্য ব্যাপার চলছিল, চারদিক থেকে অতগুলো নৌকা একেবারে কাছে এসে ঘিরে ধরেছে। তবু বোতর কোনো রাগ, ভয়, বিরক্তি নেই। সে আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র 3-4 হাত নিচে ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো জলের উপরে উঠে আসছে। সবসময়ই আনন্দে বিভোর। মনে হয় সে যেন তার মনের ভিতরের সুরে, তালে, ছন্দে, লয়ে নেচে বেড়াচ্ছে। তাহলে দেখো একটা ভারী আশ্চর্য ব্যাপার ঘটছিল। কী ব্যাপারটা না, চারিদিক থেকে অতগুলো নৌকা এসেছিল, কিন্তু তবু কোনো বোতর বিরক্তি বা রাগ দেখা যাচ্ছিল না। সে যেন আপন মনেই মশগুল হয়েছিল, সে আপন মনেই ঘুরে বেড়াচ্ছিল, কখনো জলের 3-4 হাত নিচে, কখনো জলের উপরে, আর সবসময় আনন্দে বিভোর। তার মনের মধ্যে যেন সুর, তাল, ছন্দ এগুলো সব একাকার হয়েছিল। সেই সুর, ছন্দ, তাল, লয়ে যেন বোত আনন্দে মশগুল ছিল।
জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, তারপর আমাকেও বসতে বলে। তার গভীর চোখ দুটি আমার দু চোখের উপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে। মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে। তাহলে জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা একদিন কি করেছিল, হাঁটু গেড়ে বসেছিল, তাকেও বসতে বলেছিল। বসতে বলার পর বক্তার চোখের দিকে তাকিয়েছিল, যেন কি দেখছিল, যেন বহু দূরের কোনো জিনিস দেখবার চেষ্টা করছিল। বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখে চোখ রেখে মাটির উপর তার কাঠকুটোর ছবি তৈরি করতে লাগলো। তাহলে বেশ কিছুদিন এরকম চলার পর মানে ওই হাঁটু গেড়ে বসে পড়া, বক্তাকেও বসতে বলা, তারপরে চোখের দিকে চেয়ে থা, এইগুলো বারবার ঘটছিল। ঘটার পর বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন সকালে উবা কী করেছিল না, সেইভাবেই হাঁটু গেড়ে বসে মাটির উপর কাঠকুটোর ছবি তৈরি করছিল। ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চায় আমি কে, জানতে চায় আমি কোথা থেকে এসেছি, কোন পৃথিবীর মানুষ আমি, সেই পৃথিবীটা কী রকম। তাহলে ছবি দেখে, উবার তৈরি করা ছবি দেখে বক্তা বুঝতে পারলেন উবা তাকে জিজ্ঞাসা করছে যে আমি কে, মানে বক্তা কে। জানতে চায় আমি কোথা থেকে এসেছি, মানে বক্তা কোথা থেকে এসেছে, কোন পৃথিবীর মানুষ, সেই পৃথিবীটা কীরকম, কোন পৃথিবীর মানুষ, আর সেই পৃথিবীটাই বা কেমন। এ প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সেই কলকাতার কথাই ওকে বলি। তাহলে এই প্রশ্নের উত্তর যে বক্তা কিভাবে উবাকে দেবে বুঝতে পারছিল না। বুঝতে না পেরে কি করলেন বক্তা, শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘরবাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা বোঝালাম। কলকাতার নামটাও তাকে বার কতক শুনিয়েছি। তাহলে বক্তা শেষ পর্যন্ত কি করলেন, একটা জায়গা পরিষ্কার করে সেইখানে মন দিয়ে ছবি আঁকলেন। সেই ছবি দিয়ে তিনি বোঝাতে চাইলেন তার মা বাবের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা গাড়ি ঘোড়ার কথা, ঘর বাড়ির কথা, দোকান বাজার হাটের কথা। আর তিনি কি করলেন, বারবার কলকাতা নামটা উবাকে বলতে লাগলেন। উবা ওই মস্ত বড় ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার কাঠকুটো সাজাতে লাগলো। এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। তাহলে উবা তারপরে বক্তার আঁকা ছবিটা দেখে উবা আবার ছবি আঁকতে লাগলো। ছবি কীভাবে আঁকছিল না, কাঠকুটো সাজিয়ে ছবি আঁকছিল, এবং এই কাঠকুটো সাজিয়ে ছবি আঁকাতে উবা ছিল ভারী ওস্তাদ, মানে দক্ষ, ভারী ওস্তাদ মানে ভারী দক্ষ। আর বক্তা এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা বুঝে নিয়েছিলেন। উবার মুখে কলকাতা কথাটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো। দুই ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়েও বলল, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদ নদী নেই, তুমি সেখানে থাকো কি করে, ও তো শুধু বালির দেশ। তাহলে উবার মুখে কলকাতা কথাটা শুনে বক্তার খুব আনন্দ হলো। সে যেন কেমন অদ্ভুতভাবে জিভ ঠোঁট নেড়ে কলকাতা শহরটা উচ্চারণ করেছিল আর ছবি দেখিয়ে বলেছিল, কি বলেছিল না, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই, সেখানে থাকো কি করে, অর্থাৎ সেখানে বক্তা কি করে থাকেন, এ তো শুধু বালির দেশ। তাহলে কলকাতা শহরটাকে কি বলেছিল, বালির দেশ। বালির দেশ অর্থাৎ মরুভূমি। কলকাতায় থাকতে কই এ কথা তো কখনো মনে হয়নি। এখন আমাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল, পাখি, প্রজাপতি,
এসব তো দেখা যায় না। তাহলে বালির দেশ, কলকাতা শহরটাকে উবা বলেছিল বালির দেশ, অর্থাৎ মরুভূমি। হ্যাঁ, কলকাতায় থাকতে কই বক্তার এরকম মনে হয়নি যে কলকাতাটা বালির দেশ, কিন্তু এখন এই আমাজনের জঙ্গলে বসে উভার মুখে মরুভূমি কথাটা শুনে সত্যি মনে হলো, সত্যি তো কলকাতায় তো ঘন সবুজ বন জঙ্গল নেই, হ্যাঁ, পাখি নেই, প্রজাপতি নেই, সত্যি তো এসব কিছু দেখা যায় না। ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারদিক বন্ধ গাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে, সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। এই ছবিটার মানে সে একেবারেই বুঝতে পারিনি। টিনের দেওয়ালে ছোট ছোট জানালার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে। উবা সেই মুখের উপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইল। তাহলে বক্তা কী করেছিলেন, কলকাতা ছবি এঁকেছিলেন এবং তাতে ভ্যান রিক্সা ইত্যাদি ছিল, এবং সেই ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছেলেমেয়েরা গাদাগাদি করে স্কুল যাচ্ছে, এই ছবিটা এঁকেছিলেন বক্তা। এটা দেখে উবা জানতে চাইছিল যে এই ছবিটার মানে কি। আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো, আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবলো, তারপর তার কাঠকুটোর ছবি দিয়ে বলল, জঙ্গলের গাছপালা, ফুল, ফল, কীটপতঙ্গের সঙ্গে না থেকে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটাকে জানবে। তাহলে ছবিটা দেখে উবা কী করেছিল, মানে উবাকে আরও বোঝানোর চেষ্টা করেছিল বক্তা তখন বোঝাতে পারিনি। যাই হোক, ছবিটা অনেকক্ষণ দেখে উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকলো এবং বলল, মানে কাঠকুটো দিয়ে ছবি এঁকে বোঝাতে চাইল যে জঙ্গলের গাছপালা, ফুল, ফল, কীটপতঙ্গদের সঙ্গে না থেকে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত অনুভব না করে কলকাতায় কী করে তোমরা থাকো, আর কলকাতার থেকে এই জগৎটাকে কী করে জানবে। এরপরেই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দু হাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখে দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বললে, তুমি আর ওই দেশে ফিরে যেও না। তাহলে ওই ছবিগুলো দেখে উবা বক্তার হাতে হাত রেখে চোখে দৃষ্টি রেখে কোনো শব্দ উচ্চারণ না করে বক্তার হাতটা নিয়ে বক্তাকে বুঝিয়েছিল যে তুমি আর ওই দেশে ফিরে যেও না, অর্থাৎ বালির দেশ কলকাতার দেশে ফিরে যেও না, কেননা সেখানে তো প্রকৃতির কিছুই নেই, গাছপালা, প্রজাপতি, পাখি এসব কিছু নেই, ওখানে ফিরে না যাওয়াটাই ভালো। এইটা ছিল তোমাদের পাঠ্য অমরেন্দ্র চক্রবর্তীর আমাজনের জঙ্গলে। তোমাদের আমি পড়ে শোনালাম এবং ব্যাখ্যা করলাম, বুঝিয়ে দিলাম। তোমরা যদি এরপরেও না বুঝতে পারো আমাকে জানিও, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। আজ এইখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো। এর পরের ভিডিওতে আমি আমাজনের জঙ্গলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা আমাজনের জঙ্গলে এই ভিডিওটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি বুঝতে না পারো আমাকে জানিও। আজ তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি, তোমরা খুব ভালো থেকো।